দর্শক, দ্য ইনক্লুসিভ প্রেজেন্স টক স্টেশন লাইভে স্বাগত জানাচ্ছি আমি মিরহাজুল শিবলি। দর্শক, আজকে আমরা কথা বলবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে। দর্শক, আপনারা জানেন দেশের একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ, কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু শুধু একটি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো নয়, বরং জাতীয় ছাত্র রাজনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করেছে অতীতে। এখান থেকে যে নেতৃত্ব তৈরি হয়েছে সেই নেতৃত্ব পরবর্তীতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে শিক্ষা সংস্কার আন্দোলনে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন, কিংবা বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনের পেছনে জাকসুর একটি দৃঢ় অবস্থান ছিল। তবে দীর্ঘ সময়ে কিন্তু আমরা জাকসুর একটি অনুপস্থিতি আমরা দেখতে পেয়েছি। 1992 সালের পরে প্রায় দীর্ঘ 33 বছর কিন্তু শিক্ষার্থীরা দেখেনি যে জাকসু নির্বাচন আসলে কেমন দেখতে। তো সেই দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আগামী সেপ্টেম্বরের 11 তারিখে জাকসু নির্বাচন হতে যাচ্ছে। তো সেই বন্ধ্যাত্ব কেটে শুরু হতে যাচ্ছে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু শিক্ষার্থীদের সংখ্যা এখনো কাটেনি। তো এইসব বিষয় নিয়েই আজকে আমরা কথা বলবো, এবং আজকে আমাদের সাথে কথা বলার জন্য যুক্ত হয়েছেন দুইজন অতিথি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের আহ্বায়ক জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আবার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক মেহেদী মামুন। জনাব মেহেদী মামুন, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ। ধন্যবাদ মামুন ভাই। আপনার অনুমতি নিয়েই জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আপনার কাছেই প্রথমে প্রশ্নে যেতে চাই। বাবর ভাই, এই যে দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যা আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো আমাদের প্রথম যে প্রশ্নটি, যে এই যে জাকসু নির্বাচন, আপনি একটি বৃহৎ ছাত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত রয়েছেন, তো সাধারণ শিক্ষার্থীদের সাথে যেহেতু আপনাদের একটি ইন্টারাকশনও রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে শিক্ষার্থীদের মধ্যে যে এই যে এত বছর পর জাকসু নির্বাচন হতে যাচ্ছে, এটি নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখছেন? আর সংগঠনের সভাপতি হিসেবে আসলে আপনার অনুভূতিটাও আমরা একটু জানতে চাই, জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দল যখনই ক্যাম্পাসে প্রবেশ করেছে, আমরা চেষ্টা করেছি প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক রাজনীতির ধারা তৈরি করতে। একটি ইতিবাচক রাজনীতির জন্য আমরা কাজ করে যাচ্ছিলে। আমরা চেয়েছি জাহাঙ্গীরনগর জুলাই আগস্টের স্পিরিটকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়গুলো যাতে শিক্ষার্থী বান্ধব পরিবেশ বজায় থাকে এবং শিক্ষার্থীগুলো নিরাপদ ক্যাম্পাস এবং অতীতের যে ছাত্রলীগের যে দখলদারিত্বের রাজনীতি, হত্যার রাজনীতি, সংঘর্ষের রাজনীতি, সেটি থেকে বেরিয়ে এসে আমরা চেয়েছি শিক্ষার্থীদের প্রতিনিধিদের নিয়ে যেন তাদের প্রতিনিধি তৈরি হয়। সেই প্রতিনিধি নির্বাচন করার একমাত্র যে উপায়, সেই উপায়টি হচ্ছে জাকসু নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এই প্রতিনিধিরাই তাদের কথা বলতে পারে। সিনেটে আমরা দেখেছি গত 33 বছর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা সিনেটে তাদের প্রতিনিধি পাঠাতে পারেনি, যে কারণে শিক্ষার্থীদের যে অধিকার, সে অধিকার নিয়ে কথা বলার কোনো উপযুক্ত ফোরাম ছিল না। আমরা 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, আমরা চেয়েছিলাম অতীতের গণরম গেটশ্রম কালচার থেকে সরে এসে অতীতের ছাত্রলীগের যে দখলদারিত্ব সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি সুস্থ ধারার রাজনীতি চালু রাখতে। সেই ধারাবাহিকতায় আমরা মনে করি যখন বিশ্ববিদ্যালয় প্রশাসন জাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে, তখন থেকে জাতীয় ছাত্র দল শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে। এই জাকসু নির্বাচন নিয়ে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থী এবং যারা ভোট করবে তাদের মধ্যে একটি আমেজ বিরাজ করছে। এই আমেজটি আমরা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে চাই। আমরা আরেকটি কথা বলতে চাই, জাকসু নির্বাচন নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস উৎফুল্লতা বিরাজ করছে, এটি যেন জাকসু নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে পারস্পরিক শ্রদ্ধাবোধের রাজনীতি, পারস্পরিক সহাবস্থানের রাজনীতি, সে অবস্থানের রাজনীতি যেন নষ্ট না হয়, আমরা সেটি প্রত্যাশা করি সবসময়।
ধন্যবাদ বাবর ভাই। আমরা আসবো আবারও আপনার কাছে। আমরা যেতে চাই জনাব মেহেদী মাহমুদ। আপ- আপনি তো সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সংগঠনের সাংবাদিকতা সংগঠনের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। বিভিন্ন মহৎ আমরা প্রায় শুনতে পাই যে মানে এই যে নির্বাচনগুলো হচ্ছে, এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম বিশ্ববিদ্যালয়ের প্রতি বেশি আগ্রহী। আহ, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? এবং পাশাপাশি মিরাজ ভাই, সরি, আপনাকে শুনতে একটু সমস্যা হচ্ছে, আপনি কি রিপিট করবেন? জি, 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 অবশ্যই। মামুন ভাই, যেহেতু আপনি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আমরা কিন্তু বিভিন্ন সময় শুনতে পাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে যে মেইনস্ট্রিম মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যম এককভাবে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি বিশেষ একটি গুরুত্ব দেয়, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রতি কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রতি ততটা গুরুত্ব আসলে তাদের নেই। এখন যেহেতু আপনি সাংবাদিক সংগঠনের নেতৃত্বে রয়েছেন, সেই জায়গা থেকে আসলে আপনি কি বলবেন এই বিষয়ে? আর আরেকটি ব্যাপার, যে এই যে মিডিয়াগুলোর যে পক্ষপাতমূলক কভারেজের ব্যাপারে আসলে আপনাদের কোনো পদক্ষেপ নেওয়ার রয়েছে কিনা জনাব? শিবলি, মামুন কিন্তু সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট না, এখন কিন্তু তার একটা নতুন পরিচয় আছে, সে জাকসুর প্রার্থী। আচ্ছা, 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 আমরা আমরা সেই বিষয়েও আসবো। আগে মোহন ভাই এই এটুকু আগে শুনি, তারপরে প্রার্থিতার ব্যাপারেও আমরা আসবো ইনশাল্লাহ। ধন্যবাদ মিরাজ শিবলি ভাই। আসলে আহ, আপনি যেটি বলেছেন সেটি খুবই সত্য এবং বাস্তব বিষয়। তো আমার আসলে কোনো স্পেসিফিক কোনো প্রতিষ্ঠানের প্রতি অথবা কোনো স্থানের প্রতি কোনো ধরনের বিদ্বেষ নেই। তারপরেও যে বিষয়টি বলতে হয়, যেটি দুঃখজনক হলেও সত্য, গণ অভ্যুত্থান থেকে শুরু করে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়, গণ অভ্যুত্থানের আগের সময় কিংবা এখন যেটা চলমান, আপনি দেখছেন যে এই বিষয়গুলি কিন্তু খুবই দৃশ্যমান। যে ঢাকায় যদি এক ফোঁটা বৃষ্টি পড়ে, তাহলে এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। কিন্তু এটি যদি কুড়িগ্রাম অথবা রংপুরের কোনো এক জায়গায় একটু ঝড়ও হয়, তাহলে সেটি কিন্তু খুব বেশি গুরুত্ব পায় না। এটি মিডিয়ার ব্যক্তি হিসেবে বা মিডিয়ায় সংশ্লিষ্ট থাকার কারণে আমার জন্য হয়তো পুরোপুরি বলাটা একটু শোভন হয় না কিছু সময়ের জন্য, কিন্তু এটি আসলে অত্যন্ত সত্য। আপনি দেখুন যে গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবার প্রথম এই ক্যাম্পাস থেকে ছাত্রলীগ নেতাকর্মীদেরকে বিতাড়িত করেছে, যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছিল সে সময়। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখলাম বিভিন্ন ক্যাম্পাসে এই ক্রেডিট গুলো দাবি করে বসলো। কিন্তু এরপরেও যে বিষয়টি হয়েছে যে মিডিয়া আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের যে ভূমিকা, সেটি কিন্তু খুব বেশি স্থান পায়নি। এখন এই স্থান পাওয়ার মধ্যেও আসলে এক ধরনের রাজনীতি আছে। আপনি দেখেন যে যারা ঢাকায় থাকেন, যারা আহ, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনি দেখবেন যে যেই কেন্দ্রীয় কমিটি গঠন হয়, সেখানে আপনি এর আগে যখন ছাত্রলীগ ছিল তখন আমরা দেখেছি যে এক ধরনের আহ, মনে হচ্ছে যে কোটা দিয়ে, যেমন বিভিন্ন কোটা দিয়ে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তি করি, ঠিক এই ছাত্র সংগঠনগুলা বা রাজনৈতিক সংগঠনগুলো যে কমিটি হয়, সেই কমিটিতে কোটা দিয়ে 2-4 জনকে করে স্থান দেওয়া হয়। এবং অন্য সকল স্থানেও দেখবেন এই একই রকম, মানে মিডিয়াও ঠিক এর বাইরে নয়। বাংলাদেশের মিডিয়ার যে চরিত্র, সেটা ঠিক অন্যান্য প্রতিষ্ঠানসমূহের যে চরিত্র একই জায়গায় আসলে এসে গেছে। এটা খুব দুঃখজনক। আপনি আসলে জিজ্ঞেস করেছেন যে মিডিয়ার ব্যক্তি হিসেবে আমি আসলে আহ, কি করব বা কি করতে চাই। দেখুন, আসলে মিডিয়ায় কোনো কিছু করা সবচেয়ে বেশি কঠিন। তো আমাদের যে প্রচেষ্টা থাকবে, আমরা আসলে কমিউনিকেট করার চেষ্টা করব আমাদের যে সংশ্লিষ্ট মিডিয়া আউটলেট গুলো আছে তাতে। আমি যেই প্রতিষ্ঠানে কাজ করি, বণিক বার্তা, সেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চেষ্টা করে যে কোনো আন্দোলন বা স্বাভাবিক ঘটনা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করতে, অর্থাৎ যেই ঘটনায় যেই স্থানে যতটুকু গুরুত্ব দেওয়া দরকার ততটুকু গুরুত্ব দিয়ে প্রচার করতে। তো এটি, আমি যদি সমসাময়িক ঘটনায় আসি, অর্থাৎ ডাকসু এবং রাকসু নির্বাচনের ক্ষেত্রে, যদি আমরা দেখবো যে ডাকসু নির্বাচনে যে প্রচারণা হচ্ছে, কে কোথায় খাচ্ছেন, কে কোথায় ঘুরছেন, কে কোথায় হাঁটছেন, মানে এরকম বিষয়গুলি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বা ডাকসু নির্বাচনের প্রচার, আপনি দেখবেন যে এখানে একজন আসতে চান না, অথবা কারো কাছ থেকে একটু ফুটেজ সংগ্রহ করে নিয়ে সেটা একটু পাবলিশ করে দেন। তবে এটাও সত্য যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাথে ঢাকার যে যোগাযোগের ব্যাপারটি, যদিও ঢাকাই অবস্থিত, কিন্তু যোগাযোগ একটু আসলে কঠিনই। সেদিকটা আসলে একটা কারণ হতে পারে।
তবে বাস্তবতা হচ্ছে যে কোনো মিডিয়া আউটলেটে আসলে কোনো জায়গার কতজন মানুষ, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন মানুষ আছেন বা গেট কিপিং এ কে আছেন, সেই বিষয়গুলোর উপর নির্ভর করে। সেদিক থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এইসব স্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা অ্যালামনাস আছেন সেই সংখ্যাটা কম হওয়া আসলে মিডিয়া কাভারেজ কম হওয়ার একটা বড় কারণ। ধন্যবাদ মামুন। আপনি কি নির্বাচন করছেন, এবার নির্বাচনে অংশগ্রহণ করছেন? আমি আসলে এখন পর্যন্ত সম্ভাব্য প্রার্থী, শুধু মনোনয়নপত্র জমা দিয়েছি। কয়টা মামুন, কয়টা? একটা না দুইটা না তিনটা? কোন কোন পদে? সেটি আসলে এখনো যেহেতু খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নাই, এই জন্য বলাটা এখন। তুমি কোনটা কোনটা নিছো সেটা একটু বললে ভালো হয় না? আচ্ছা, আমি আসলে সহসভাপতি পদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ এই পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছি। আচ্ছা মামুন ভাই, এই ক্ষেত্রে আপনি কি আসলে মানে পদে থেকে নির্বাচন করবেন নাকি পদ ছেড়ে দিয়ে নির্বাচন করবেন? ধন্যবাদ শিবলি ভাই, খুবই দারুণ নির্বাচন করেছেন। হ্যাঁ, তো প্রথমত যেটা বলতে চাই যে আমাদের জাকসু বা ডাকসুর ক্ষেত্রে যে প্রচারণাটি করা হয় যে জাকসু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান বা ডাকসু একটি রাজনৈতিক প্রতিষ্ঠান, বাস্তবতা জাকসুর যে গঠনতন্ত্র আছে ধারা 2 লক্ষ্য উদ্দেশ্যে উল্লেখ করা হয়েছে যে এটি শিক্ষার্থীদের মধ্যে সামাজিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক যে সংযোগ সেটি তৈরি করবে। কোথাও একটা শব্দ বলা নেই, 5 থেকে 6টি যারা আছে রাজনৈতিক বলা নেই। তো অনেকেই আসলে প্রশ্ন করেন যেটা আসলে এর সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততার বিষয় বা রাজনৈতিক বিষয় হয়ে দাঁড়ায় কিনা। তো আমাদের এই জায়গাটা কিন্তু প্রথমত আমি যেটা ক্লিয়ার করতে চাই, এটা কোনো জাকসু কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। দ্বিতীয়ত যে জায়গাটি আসলে আসার দরকার, আপনি যে জিজ্ঞেস করেছেন পদে থেকে, আসলে আমি যদি নির্বাচন করি, যেহেতু এখন পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময় রয়েছে, তো আমি যদি নির্বাচন করি তাহলে আসলে আমাদের যেই সংগঠন আছে সেখানে খুব সুস্পষ্ট তেমন কোনো বাধা নেই, কিন্তু আমি নৈতিক দায়িত্ব থেকেই হয়তো আমাদের সংগঠনের সহসভাপতি আছেন, তিনি কাজ করবেন, আমি হয়তো এই সময়টিতে কার্যত নিষ্ক্রিয় থাকার চেষ্টা করব। আর আমি অলরেডি মিডিয়ার সকল ধরনের সুযোগ সুবিধা নেওয়া বন্ধ করেছি। পত্রিকায় এই সময়ের মধ্যে অন্য একজন প্রতিনিধি কাজ করবেন। সুতরাং এখানে যে ডিসপ্যারিটি সৃষ্টি হওয়ার যে আশঙ্কা বা বৈষম্য, সেটি হওয়ার কোনো সুযোগ নেই। আবার আমি যদি বলি, যদি বৈষম্যের কথাই বলেন, তাহলে আসলে এখানে অনেক ধরনের বিষয় আছে। যেমন আমাদের যে নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের একজন কমিশনার হচ্ছেন আমাদের জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মাহফুজ আক্তার, যিনি একই সাথে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি, অর্থাৎ বিএনপিপন্থী শিক্ষক ফোরামের সভাপতি। সেই নির্বাচনে কিন্তু যেই বিএনপি ছাত্র সংগঠন অর্থাৎ বাবর ভাইদের সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল অংশগ্রহণ করছে। তো আমি যদি আসলে কোশ্চেন করি, সে অনেকগুলি জায়গা আছে। মামুন, আমাদের বিসি স্যার কিন্তু জাতীয় শিক্ষক ফোরামের ছিলেন, তাইলে ওনার আন্ডারে কি নির্বাচন করা যাবে না? আমি আসলে সেটি বলতে চাইছি ভাই, ধন্যবাদ, যে আমরা আসলে নির্বাচনটি সুষ্ঠু হোক এটি চাই নাকি আদৌ, এবং আমরা আরেকটা জিনিস দেখি, সেটি হচ্ছে আমরা সুষ্ঠু চাই, তবে নৈতিক জায়গা তোমার সংগঠনের গঠনতন্ত্রে কি আছে আমি খুব আসলে জানি না। আমি কয়েকজনকে জিজ্ঞাসা করছি যে মামুন আসলে তার সংগঠনের কতটুকু মানে ধরাবাধা আছে যে প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচন করা যাবে কি যাবে না। তা আমি যদিও পড়ি না, তবে অনেকে বলছে ভাই গঠনতন্ত্রের কোনো নাই, তবে নৈতিক জায়গায় একটু প্রশ্ন থেকে যায় যে একজন সাংবাদিক সমিতির সভাপতি, যার কাছে এতগুলো মিডিয়া তার আন্ডারে, তাকে প্রার্থিতা করা, ভোট করা, তার জন্য কি এটা কি আসলে বৈষম্য হয় না? তার প্রতি কি বায়াসনেস থাকবে না মানুষের মিডিয়াগুলার? এই প্রশ্নটা আসলে থেকে যায় আর কি। না বাবর ভাই, আপনি খুবই ভালো একটা বিষয় বলেছেন, কিন্তু আবার এটিও দেখার বিষয় যে ইলেকশন কমিশনে যারা নির্বাচন করে তারা হচ্ছে প্যাসেঞ্জার, নির্বাচন কমিশন হচ্ছে ড্রাইভার যেখানে দলীয়, সেখানে প্যাসেঞ্জার নিয়ে আসলে প্রশ্ন করলে বিষয়টা ডিফারেন্ট হয়। কিন্তু আমি আবার যদি একই সাথে দেখি যে আমি আসলে কতটুকু নিরপেক্ষ হবে, এটা ডিপেন্ড করে আসলে আমি নৈতিকভাবে আসলে কেমন। আমি এখান থেকে পদত্যাগ করেও যদি আলাদাভাবে যাই, সেখানেও কিন্তু অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ার সুযোগ থাকে। আবার আমি যদি দেখি মিডিয়া আসলে শুধু, আমি এখানে 2টি সংগঠন আছে, আমি মাত্র একটি সংগঠনের দায়িত্বে আছি, আরেকটি সংগঠন আছে। এছাড়াও সাভারের যে স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলি, সেগুলো কিন্তু এখানে এসে থাকে। কাজে আমি যদি কোনো অনৈতিক সুযোগ সুবিধা নিতে চাই, প্রথমত সেটি আমার সংগঠনের যারা আছেন তারাও যেমন সেটি মানতে চাইবে না, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে, আমার একটি গ্রহণযোগ্যতার সংকট হবে। আবার একই সাথে এটি আসলে কার্যত সম্ভবই না
যে বর্তমান মিডিয়া যেভাবে ফাংশন করে সেটি সম্ভব না। সেই জায়গা থেকে আমি নৈতিক জায়গা থেকে অলরেডি সুযোগ সুবিধা নেওয়া বন্ধ, মানে সকল ধরনের যে সম্পৃক্ততা সেটি কার্যত নিষ্ক্রিয় রয়েছে। এবং আপনি যদি দেখেন যে সম্প্রতি যে নিউজগুলি হয়েছে সেখানের কোথাও, আমি যদিও একজন সম্ভাব্য প্রার্থী কিন্তু কোথাও কিন্তু এটি তেমন ভাবে উল্লেখ করা হয়নি। আমি চেষ্টা করেছি নিজেকে আসলে নৈতিক জায়গা থেকে যতটুকু দায়বদ্ধ এটা শিক্ষার্থীদের প্রতি এবং মিডিয়ার প্রতি, জনগণের প্রতি ততটুকু দায়বদ্ধ থেকে কাজ করা। ধন্যবাদ মেহেদী মামুন। আমরা আবারও আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে যেতে চাই জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আপনার কাছে। বাবর ভাই, এবছরের শুরুর দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় বলেছিলেন যে তারা এখনই জাকসু নির্বাচন দিতে চাচ্ছেন না, কারণ জাকসুর তফসিল ঘোষণা করলে ক্যাম্পাসে লাশ পড়া শুরু হবে এবং তারা লাশের রাজনীতি চান না। এই কথার প্রেক্ষাপটটা কি বাবুর ভাই আমাদেরকে একটু বলবেন? পাশাপাশি মানে বছরের শেষের দিকে আসলে কি এমন পরিবর্তন এলো যে নির্বাচনের পরিবেশ সম্ভবপর হয়ে উঠছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রথমেই স্যারের এই কথাটির সাথে কোনোভাবেই একমত না, কারণ স্যার কোন সেন্সে বা কোন ধারণা থেকে যে লাশ পড়বে এই বিষয়টি বলেছে আমি আসলে আমার বোধগম্য নয়। তবে আমরা যেটি বিশ্বাস করি, মেহেদী মামুন এখানে আছে, ছাত্রদল যখন ক্যাম্পাসে প্রবেশ করেছে 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটি সময় আমরা আমাদেরকে সাংবাদিকরা, মামুন সহ যারা আছে বিভিন্ন সাংবাদিকরা আমাদের কিন্তু ইতিমধ্যে বলে যে ভাই আপনাদেরকে তো আপনাদের কাজকর্ম, আপনাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হয় যে আপনারা সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আপনারা যে ছাত্রদলের মধ্যে দাওয়াদায়ী হবে, ছাত্রদল মারামারি করবে, আমরা নিউজ করব, ঠিক আছে, এই জিনিসগুলো কোনো কন্টেন্ট তৈরি হয় নাই। তো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বা বিসি স্যার যে কথাটি বলেছেন হয়তো তার আশঙ্কা থাকতে পারে, তবে এই আশঙ্কার কোনো ভিত্তি দেখি না। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি শান্তিপূর্ণ, সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের একটি শান্তিপূর্ণ সহাবস্থান বিরাজ করছে। শিক্ষার্থীরা তাদের অবাধে মতামত দিতে পারতেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কোনো গেস্ট রুম কালচার নাই, কোনো গণরুম কালচার নাই, কোনো ক্যান্টিনে খাওয়া, কোনো তারপরে দোকান বাকি রাখা, এই সমস্ত কোনো ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঘটেনি। আমরা মনে করি যে 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে একটি সুষ্ঠু ধারা রাজনীতি পরিচালিত হচ্ছে, এই পরিবেশে আমি মনে করি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এখনই হচ্ছে সর্বোৎকৃষ্ট সময়, যে সময় শিক্ষার্থীরা তাদের স্বাধীনভাবে তারা তাদের মতামত প্রকাশ করতে পারে, তাদের পছন্দের প্রার্থীকে তারা প্রতিনিধি হিসাবে সিনেটে পাঠাতে পারবে বলে আমরা মনে করি। আমি মনে করি যে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে একটি খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থা, রাজনৈতিক সহাবস্থান বিরাজ করছে। এখানে জাকসু নির্বাচন হইলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে আমাদের সম্ভব মনে হয় না আর কি। ভাই, ভোটের পরিবেশ কেমন দেখছেন? এখানে কি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা আছে কিনা, কিংবা লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটুকু নিশ্চিত? না, লেভেল প্লেইং ফিল্ডের কথা যদি বলতে হয়, আপনি যদি দৃশ্যমান মাঠের অবস্থা দেখেন তাহলে আমরা এখন পর্যন্ত দেখতেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন যতটুকু কাজ করেছে তারা তাদের নিরপেক্ষতার জায়গাটি বজায় রাখার চেষ্টা করেছে। কিন্তু যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু অনলাইন পেজ আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, যে যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক সংগঠন স্পেসিফিক্যালি কিছু মানুষকে ইন্ডিভিজুয়ালি হ্যারাসমেন্ট করা হয়, নারীদের সাইবার বুলিং এর আক্রমণ করা হয়। এই সমস্ত বিষয়গুলোতে অনলাইন প্ল্যাটফর্ম গুলোতে মনে হচ্ছে আমাদের যে কিছু একটা, কোন একটা গোষ্ঠী, কোন একটা দল, কোন একটা মতের যে মানুষ, তাদেরকে কিছুটা ফেভার দিয়ে অন্য তাদের বিরোধী মত যারা আছে, তাদের অপছন্দের প্রার্থী বা অপছন্দের ক্যান্ডিডেট যারা আছে, অপছন্দের সংগঠন যারা আছে, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, মিথ্যা প্রোপাগান্ডা, অপপ্রচার চালানো হয়। ওই ক্ষেত্রটিকে আমরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, নির্বাচন কমিশনকে জানিয়েছি যে অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, নামে বেনামে যে বিশ্ববিদ্যালয়ের নামে যে পেজ গুলো রয়েছে, অনলাইনে গ্রুপ গুলো রয়েছে, সেই গ্রুপগুলোর এডমিন কারা, সেখানে কারা এডমিন প্যানেলে কারা যা আছে, কারা এগুলোকে মনিটরিং করে, কাদের দ্বারা পরিচালিত হয়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়গুলোকে মনিটরিং এর আওতায় নিয়ে আসা উচিত। কিন্তু মাঠ পর্যায়ে আমরা যতটুকু দেখি এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের মধ্যে একটি উচ্ছ্বাস আছে, উদ্দীপনা আছে। আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে এখন পর্যন্ত আমরা বিশ্বাস করি। ধন্যবাদ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আপনার কাছে আবারও আসবো। আমরা একই প্রশ্ন একটু জনাব মেহেদী মামুনের কাছেও শুনতে চাই, এবং জনাব মেহেদী মামুন আরেকটু যুক্ত করতে চাই একটি প্রশ্ন,
যে এই যে গত ফেব্রুয়ারিতে আমরা দেখেছি যে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার কথা ছিল, আপনি যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন, আমরা দেখেছি যে নির্বাচনের তফসিল পেছাতে পেছাতে তা আগস্টে সেপ্টেম্বরে এসে পৌঁছেছে। এর পেছনের কারণ কি? শিবলি ভাই শোনা যাচ্ছে আমাকে? জি জি শোনা যাচ্ছে। আমি যদি একটু স্বাভাবিকভাবে বলি যে জাকসু ডাকসু এগুলো দীর্ঘদিন না হওয়ার পেছনে আসলে কারণ, সবচেয়ে বড় কারণটা হচ্ছে এগুলোকে আমরা অতি রাজনৈতিক করে ফেলেছি। এগুলো যতটুকু গুরুত্বপূর্ণ, এগুলো যতটুকু ক্রিয়াশীল, যতটুকু গুরুত্ব পাওয়ার কথা, আমরা এটাকে একাডেমিক দিকে এবং অন্যান্য দিকে গুরুত্ব না দিয়ে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি রাজনীতিতে। এর ফলে যা হয়েছে যে আমরা যখন চিন্তা করি, মনে করি যে জাকসু ভিপি যদি যেই দলের হলো তিনি জাতীয় পর্যায়ে ক্ষমতা চলে গেলেন, বা ডাকসু ভিপি যেই দলের হলো তিনি ক্ষমতা চলে গেলেন। এর ফলে যেটা হয়, আমরা আসলে স্বীকার করি বা না করি, যারা দায়িত্বে থাকেন তারাও তো অনেকটা রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পেয়ে থাকেন বাংলাদেশের যে ইতিহাস। তো তারা আসলে তাদেরকেও অনেকটাই দলের স্বার্থ দেখতে হয়, সেটা স্বীকার করেন বা নাই করেন। তো সেক্ষেত্রে যে সংখ্যাটি দেখা যায় যে তিনি যেই সংগঠন বা যেই সংগঠনের পৃষ্ঠপোষকতা পান বা পেয়েছেন, তাহলে সেই সংগঠনের স্বার্থ দেখতে গিয়ে সেই রকম তাদের সঙ্গে পরামর্শ করেন। আবার বিরোধী দলে যারা থাকেন বা অন্যান্য দায়িত্বে যারা থাকেন, তারা চেষ্টা করে যে তারা এখন ভালো অবস্থায় আছেন কিনা। তো এই সব মিলিয়ে আমাদের এখানে রাজনৈতিক সততার অনেক সময় ঘাটতি থেকে যায়। সেই জায়গা থেকেই কিন্তু এই সংকটের সৃষ্টি, যে আসলে এখন নির্বাচন করলে আমার যেই পছন্দের দল বা আমি যার পৃষ্ঠপোষকতা পাই সে জিতবে কিনা, অথবা আমি যদি বিরোধী দলের চেয়ারে থাকি আমি জিতবো কিনা, তাহলে সেটা একটা কারণ হয়ে যায়। আরেকটি কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 33 বছর ধরে জাকসু না হওয়া। তো এখানে যেই শিক্ষক কর্মকর্তারা আছেন তারা অভিজ্ঞ নন, যারা দায়িত্বে আছেন তারা অনেকে অভিজ্ঞ ছিলেন না, এটি একটি কারণ হয়ে থাকতে পারে। আরেকটি মূল কারণটা আমি আগেই বলেছিলাম, যে মূল কারণটি হচ্ছে রাজনৈতিক, এটির অতি রাজনৈতিকতা। দ্বিতীয় কারণটি বললাম যে এটি একটি সম্ভাবনা। আর সব মিলিয়ে আসলে পরিবেশের জন্য আমরা দেখেছিলাম যে দেশেও আসলে সেরকম যেই আইন শৃঙ্খলা পরিস্থিতির যে স্থিতিশীলতা, সেটিও কিন্তু আসলেই সেভাবে ছিল না, সেটিও একটি শঙ্কার কারণ ছিল। কিন্তু এটির মূল কারণ হচ্ছে রাজনৈতিক। আচ্ছা, ধন্যবাদ মামুন ভাই। আরেকটি প্রশ্ন একটু যুক্ত করতে চাই, সেটি হচ্ছে সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে আপনি একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে এখনো পর্যন্ত শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস বা ক্যান্ডিডেটদের যে উচ্ছ্বাস সেটি আপনারা দেখতে পেয়েছেন, কিন্তু নির্বাচনের জন্য সার্বিক বা সামগ্রিক যে পরিবেশ দরকার সেটি আপনারা দেখতে পাননি। মানে এখনো পর্যন্ত কি আসলে কোনো অসঙ্গতি মামুন আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আসলে শিবলি ভাই আসলে অনেক অসঙ্গতি এখানে। নির্বাচন কমিশন গঠন হওয়ার অনেকদিন হয়েছে, 2বার নির্বাচন স্থগিত হয়েছে, নির্বাচন কমিশন পুনর্গঠন হয়েছে, কিন্তু সংকট হচ্ছে, আপনাকে একটু ছোট্ট উদাহরণ দিলেই দেখতে পারবেন যে আমাদের সর্বশেষ যে ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, সেই ভোটার তালিকায় অনেক অসঙ্গতি রয়েছে। মৃত শিক্ষার্থী, তারপর ভর্তি হয়ে চলে গেছেন ড্রপ আউট শিক্ষার্থী, তারা আছেন একই শিক্ষার্থী আরেক বিভাগে ভর্তি হয়েছেন, সেই জন্য 2 বিভাগেই তার নাম এসেছে। দীর্ঘদিন পর প্রকাশিত একটি ভোটার তালিকায় যদি এই ধরনের অসঙ্গতি থাকে, নির্বাচন তো অনেক কঠিন বিষয়, সেখানে আসলে সাধারণভাবেই ধারণা করা যায় যে এই নির্বাচনে নির্বাচন কমিশনের যে ক্লারিক্যাল সীমাবদ্ধতা সেটি স্পষ্ট। একই সাথে নির্বাচনী বিধির অনেক অস্পষ্টতা রয়েছে, সেই নির্বাচনী বিধির অস্পষ্টতাগুলি স্পষ্ট করা হয়নি। নির্বাচনে যেই পুরো প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য যেই ধরনের পরিবেশ সৃষ্টি করা দরকার, হল সংসদগুলোতে ভোট গ্রহণ হবে, হল সংসদের নির্বাচনও হবে জাকসুর সঙ্গে, তাদের সঙ্গে যে সমন্বয়ের একটা ঘাটতি রয়েছে। একই বিধান এক এক হলে এক এক রকম ভাবে প্রযোজ্য হচ্ছে বা প্রয়োগ হচ্ছে। হলের প্রভোস্টরা, হাউস টিউটররা হলে ঠিকভাবে অবস্থান করছেন না। নির্বাচনের জন্য যেই ধরনের বাধাগুলি আছে সেগুলি এখনো খুবভাবে চিহ্নিত করা হয়নি। আপনি বলছেন যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন নির্বাচন শুরু হলে কি লাশও পড়তে পারে। তো আমরা ধরে নিলাম যে নিরাপত্তা বর্তমান প্রেক্ষিতে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলি আছে, গেটের বাইরেও অনেক ফাঁকা জায়গা আছে, সেগুলিতেও আমরা বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত একদিন পুলিশ টহল আমরা দেখতে পাইনি। তো স্বভাবতই
যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমরা চাই না ঘটুক, তাহলে এর দায় আসলে কে নেবেন? নির্বাচন কমিশন নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসন? আমরা নির্বাচন কমিশনের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও সমন্বয়ের যথেষ্ট ঘাটতি দেখতে পেয়েছি। সুষ্ঠু নির্বাচন রাজনৈতিকভাবে দেখতে পেলে হয়তো সেটি একটি সুষ্ঠু নির্বাচনের আশা আমরা করতে পারি, কিন্তু এখন পর্যন্ত যে বাস্তবতা, সেটিতে আমার মনে হয়েছে শুধু শিক্ষার্থীদের উচ্ছ্বাসটুকুই এই নির্বাচন সুষ্ঠু হওয়ার বা অংশগ্রহণমূলক হওয়ার জন্য একটি আশা, কিন্তু অন্যান্য যে সকল বিষয়ের সঙ্গে জড়িত সেগুলি এখনো যথেষ্ট পরিমাণে আমরা বলতে পারবো যে কম রয়েছে। এগুলি বাড়ানোর জন্য দরকার। এবং একই সাথে আপনি দেখবেন যে নারী শিক্ষার্থীদের হলগুলোতে পর্যাপ্ত সংখ্যক প্রার্থী পাওয়া যায়নি। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে পেরেছে কিনা সেটি একটি প্রশ্ন। একই সঙ্গে রাজনৈতিক যে সংগঠনগুলি আছে, ছাত্র সংগঠন, যারা দাবি করে থাকেন তারা শিক্ষার্থীদের প্রতিনিধি, তারাও আসলে শিক্ষার্থীদের উৎসাহিত করতে পেরেছেন কিনা সেটিও একটি প্রশ্ন। একই সাথে আমি নিজের প্রতিও আসলে প্রশ্ন থেকে যায় যে আমরাও আসলে সঠিক দায়িত্ব পালন করতে পেরেছি কিনা। ধন্যবাদ মেহেদী মামুন। জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আপনিও কি মামুনের মতো এই অসঙ্গতিগুলো দেখতে পান কিনা? মানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে পদক্ষেপগুলো রয়েছে, কিংবা ভোটার তালিকা নিয়ে মামুন বলেছেন, নিরাপত্তা নিয়ে মামুন বলেছেন, এই ব্যাপারে কি আপনিও কোনো এরকম অসঙ্গতি দেখছেন? জি, মামুনের সাথে আমি কিছুটা একমত। কেননা আমরা যখন, আপনারা জানেন, বিশ্ববিদ্যালয়ে যখন জাকসু নিয়ে আলাপ ওঠে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু হলগুলোতে আপনার প্রভোস্টদের সমন্বয়ে প্লাস হচ্ছে বিশ্ববিদ্যালয়ের উচ্চ পর্যায়ের লোকজন, প্রবিসিরা, আপনার প্রক্টর স্যার সহ প্রত্যেকটি হলেই ছাত্র এবং ছাত্রী হলগুলোতে মতবিনিময় সভায় আয়োজন করেছিল। আমি তখনই এই প্রশ্নটি রেখেছিলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে যে আপনারা কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা এই জাকসু নির্বাচনের মেইন স্টেক হোল্ডার, তাদেরকে কি আপনারা এই এই নির্বাচনের সাথে সম্পৃক্ত করতে পেরেছেন কিনা? তাদেরকে কি আপনারা যে নির্বাচনের যে আমেজ, নির্বাচনের যে জোয়ার, সেটিতে কি আপনারা সম্পৃক্ত করতে পেরেছিলেন? সেই প্রশ্নটি আমরা ছাত্রদলের পক্ষ থেকে প্রথম থেকেই করেছি। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন মত বিনিময় সভাগুলো করেছে, ওই মত বিনিময় সভাগুলোতে খুব বেশি সারা তারা পায়নি। আমাদের মনে হয়েছে যে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কিছু, তারা হয়তো এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হয়তো নির্বাচন করার অভিজ্ঞতা না থাকার কারণে কিছু মিসম্যানেজমেন্ট হচ্ছে। লার্জ যে একটি অসঙ্গতি ছিল সেটি হচ্ছে, আপনারা জানেন প্রত্যেকটি নির্বাচনেই কিন্তু আপনারা প্রার্থীর মনোনয়ন ফর্মের সাথে কিন্তু সাথে সাথে যে মনোনয়ন প্রত্যাহারের যে ফর্মটি থাকে, সে ফর্মটিও কিন্তু থাকার কথা ছিল। কিন্তু আমরা দেখেছি শেষ সময়ে আপনার মনোনয়ন ফর্ম যেদিন বিক্রির শেষ দিন ছিল, সেই দিন এসে তারা মানে কয়েকজন প্রার্থী আমাদের ছাত্রদলের পক্ষ থেকে যখন বলা হইলো যে স্যার, কেননা আপনি দেখেন ছাত্রদলে একটি বৃহৎ ছাত্র সংগঠন, এখানে অনেক একই পদে আমাদের 5-6 জন 7 জন 8 জন করে বিবিজিএস প্রার্থী আছে, তাহলে আমি যদি প্রত্যাহার ফর্মটা না রাখি তাহলে তো আমি এক পদে তো আমি 5 জনকে ইলেকশন করাইতে পারবো না। ওই ক্ষেত্রে তারা ওই ফর্মটিও কিন্তু তৈরি করা হয়েছে ছাত্রদের আমাদের দাবির প্রেক্ষিতে। কিছুটা আপনার অসঙ্গতি রয়েছে। আর নিরাপত্তার বিষয়টি যেটি বলি, নিরাপত্তার যে বিষয়টি আমি নিজে ব্যক্তিগতভাবে লক্ষ্য করেছি সেটি হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এখনো কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে লোকালয় রয়েছে, কয়েকটি স্থান রয়েছে, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু তারা এখনো মেসগুলোতে, বাসাগুলোতে কিন্তু তারা অবস্থান করে। নির্বাচনকে কেন্দ্র করে যদি আওয়ামী লীগের কোনো মাস্টার প্ল্যান থাকে বা ছাত্রলীগের যদি কোনো মাস্টার প্ল্যান থাকে, এই নির্বাচনকে স্যাবোটেজ ঘটানো নির্বাচনে বা এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করা, সেই দিকটি আমার কাছে একটি আশঙ্কার জায়গা রয়েছে যে তারা হয়তো এই জিনিসটি করতে পারবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন যেহেতু 3 দিন নির্বাচনের দিন আগে পরে একদিন করে 3 দিন বিজেপি এবং সেনাবাহিনী মোতায়েনের স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী ডেপ্লয়ের চিন্তা করেছে, আমরা মনে করি তাতে খুব একটা সমস্যা হবে না। আমরা সবাই প্রত্যাশা করি, বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজন প্রত্যাশা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং শিক্ষার্থীরা যাতে তাদের অবাধে সুষ্ঠুভাবে তাদের যে ভোটাধিকার এবং তাদের যে মতামত সেটি যেন দিতে পারে, সে বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো বেশি কনসার্ন হবে বলে আমরা মনে করি। কিন্তু বাবর ভাই, বিশ্ববিদ্যালয়ে যদি স্ট্রাইকিং ফোর্স হিসেবে সামরিক বাহিনী দায়িত্ব পালন করে, এই ব্যাপারটা কি খুব বেশি শোভনীয় লাগে? না, শোভনীয় লাগে কি লাগে না সে প্রশ্নটি পরে। তবে আপনাকে চিন্তা করতে হবে, এখানে কিন্তু ছাত্রলীগ এই ক্যাম্পাস ছেড়েছে, ক্যাম্পাসগুলো যখন বিতাড়িত হয়েছে সেটি খুব বেশি দেরি হয়নি। সুতরাং ছাত্রলীগের ভিতরে কিন্তু একটি মনের ভিতরে একটা ক্ষোভ রয়েছে, এখন বর্তমান সরকারের বিরুদ্ধে প্রতি তাদের একটি মানে আক্রোশের জায়গা রয়েছে। তারা যদি কোনো মাস্টার প্ল্যান নিয়ে
সামনে নামে, তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে তাদের যে সিকিউরিটি ফোর্স আছে, নিজস্ব সিকিউরিটি ফোর্স আছে, সেটা কিন্তু প্রয়োজনের তুলনায় খুবই কম। সেই সিকিউরিটি ফোর্স দিয়ে কিন্তু আপনার নির্বাচনটাকে যদি বড় ধরনের কোনো স্যাবোটেজ হয়, বড় ধরনের কোনো সংঘর্ষ হয়, সেটিকে নিয়ন্ত্রণ করা কষ্ট হবে। ওই দিক থেকে বিবেচনা করলে তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, তারা হয়তো হলগুলোতে যাবে না, তারা হয়তো টহল দিবে। ওইটিকে খুব বেশি মানে নেগেটিভলি নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ আপনারা দেখেছেন এই গণ অভ্যুত্থানের সময় কিন্তু যেভাবে বাংলাদেশ সেনাবাহিনী মানুষের আস্থা অর্জন করেছে দীর্ঘদিন থেকে, এবং কি এই সর্বশেষ অভ্যুত্থানে, জুলাই আগস্ট অভ্যুত্থানে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়াইছে। আমরা মনে করি যে সেনাবাহিনী যদি ক্যাম্পাসে 3 দিনের জন্য আসে, এটি সে খুব বেশি খারাপ কিছু হবে না, এটি ইতিবাচক ভাবে আমরা দেখতে চাই। ধন্যবাদ বাবর ভাই। আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই। গত 8ই আগস্ট আপনার বিশ্ববিদ্যালয়ের 6টি ছাত্রী হল, 11টি ছাত্র হল এবং ব্যবসায় শিক্ষা অনুষদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল হল পর্যায়ে এবং অনুষদ পর্যায়ে কমিটি ঘোষণা করে, এবং কমিটি ঘোষণার প্রতিবাদে আমরা দেখেছি যে একটি ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তারা প্রতিবাদ জানায় এবং মানে সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়, এবং তারা আশঙ্কা প্রকাশ করে যে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামোর সম্পূর্ণরূপে বিলোপ চায়, এবং সেখানে ছাত্রদলের হল কমিটিকে তারা সেই ফ্যাসিবাদী কাঠামোর রাজনীতি বলে আখ্যায়িত করেছে। এই ব্যাপারে বাবর ভাই আপনার একটু মতামত শুনতে চাই। এবং তারা কিন্তু এই আশঙ্কাও জানিয়েছে যে এই হল কমিটিগুলোর মাধ্যম দিয়েই আগামীতে গণরুম, গেস্ট রুম কিংবা র্যাগিং কালচার হয়তো বা ফিরে আসতে পারে। এ ব্যাপারে বাবর ভাই আপনার একটু মতামত জানতে চাই। একটি কথা হচ্ছে কি, এখন আপনার যদি আপনি যদি ডাকসুর নির্বাচন করবেন বা আপনার বিশ্ববিদ্যালয় কমিটি আছে কিন্তু আপনার হল কমিটি নাই, কেন নাই সেই বিষয়টিকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। আমার এত বড় একটি রাজনৈতিক ছাত্র সংগঠন, সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমার এখানে অনেক নেতা কর্মী, আমি কাউকে বিশ্ববিদ্যালয়ে মূল্যায়ন করি, কাউকে হলে মূল্যায়ন করি, কিন্তু যাদের রাজনৈতিক জন্মই খুব অল্প সময়ের, তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে তাদের যে কমিটি সেটিকে পূর্ণাঙ্গ করারও খুব বেশি তোড়জোড় থাকে না। আর হল কমিটি তো দেওয়ার মতো আমার মনে হচ্ছে যে তাদের জায়গা থেকে যে স্ট্যান্ডবাজিটি করা হচ্ছে সেটি হচ্ছে তাদের হয়তো পর্যাপ্ত হলগুলোতে পর্যাপ্ত ওই রকমের কর্মী বাহিনী বা সমর্থক নেই, যে কারণে তারা এই বিষয়টিকে আসলে নেগেটিভলি প্রচার করার চেষ্টা করতেছে। আমি আপনাকে এখান থেকে মানে আজকের এই টকশো থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিতে চাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের মাধ্যমে আর কোনোদিন গেস্টরুম, গণরুম কালচার, শিক্ষার্থীদের জোর করে মিছিলে নিয়ে যাওয়া, শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক নির্যাতন করা, এই সমস্ত ঘটনা আর বিশ্ববিদ্যালয়ে কোনোদিনও ফিরে আসবে না। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আবারও আসবো আপনার কাছে, আমরা আবারও যেতে চাই জনাব মেহেদী মামুন আপনার কাছে। মেহেদী মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার হত্যা মামলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তো মামুন, আমরা জানি যে আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তো সেই জায়গা থেকে আসলে আমরা এখনো দেখছি যে বিশ্ববিদ্যালয়ে কিন্তু সেই স্বৈরাচারী ফ্যাসিস্টের দোসর যারা, তারা এখনো চাকরিরত রয়েছেন, বিভিন্ন দায়িত্বে রয়েছেন, এবং আসলে এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্যে তাদের অংশ থাকা সাপেক্ষে আসলে নির্বাচন কতটুকু নিরপেক্ষ হতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, আপনার সংখ্যাটি আসলে খুবই মানে ভ্যালিড এই জায়গা থেকে এবং খুবই গুরুত্বপূর্ণ যে আমরা শুরু থেকে কিন্তু শিক্ষার্থীরা আসলে বলে আসছিলেন যে এই বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের পক্ষে শিক্ষকের সংখ্যা ছিল খুবই অল্প। তো সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে হল আছে, হলের অভ্যন্তরীণ প্রশাসন আছে, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় প্রশাসন আছে, তারপরে শৃঙ্খলার জন্য প্রক্টোরিয়াল টিম আছে, এছাড়া বিভিন্ন অফিসে শিক্ষকরা ভারপ্রাপ্ত দায়িত্বে থাকেন। তো এই পুরো বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য আসলে যতজন শিক্ষক দরকার ততজন শিক্ষক গণঅভ্যুত্থানের পক্ষে শিক্ষক আসলে নাই। এই জন্য যে জিনিসটি দরকার, খুবই জরুরি ছিল যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দায়িত্ব নেওয়ার পরপরই যে এই ধরনের নিয়োগ নীতিমালা আছে বা অন্যান্য প্রয়োজনীয় বিষয় সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগে যাওয়া। তাতে যেটি হতো যে গণঅভ্যুত্থানের পক্ষের শিক্ষক বা কর্মকর্তারা থাকতেন, তারা এই নির্বাচন আয়োজনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। আমরা যদি দেখি এই নির্বাচনে শুধু শিক্ষকরা না, কর্মকর্তারাও অনেক দায়িত্ব পালন করবেন। তো
যেই গণ অভ্যুত্থানের কারণে আজকের এই নির্বাচনের সম্ভাব্যতা তৈরি হয়েছে, নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পর গণ অভ্যুত্থানের পক্ষের কোনো শিক্ষক আমরা নিয়োগ হতে দেখিনি। প্রায় 1 বছর হতে চললো। এটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনেক বড় ধরনের একটি ব্যর্থতা, যার কারণে আসলে আপনি যেটি বলেছেন আমিও সেটিতে ক্যাটাগরিক্যালি আসলে আপনার সাথে একমত যে একটি সংখ্যা আসলে রয়েছেই, কিন্তু আসলে কি করা রয়েছে, যেহেতু নতুন কোনো শিক্ষক এবং কর্মকর্তা নিয়োগ হয়নি এবং এই প্রক্রিয়াটি আসলে এমনও নয় যে 15 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ দিয়ে 10 দিনের মধ্যে শিক্ষক নিয়োগ দিয়ে কর্মকর্তা নিয়োগ দিয়ে তাদেরকে দায়িত্ব দেওয়া যাবে। সেটি আসলে আমাদের সম্মিলিত ব্যর্থতা। মামুন, জুলাই অভ্যুত্থানের পরে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোনো নিয়োগ হয় নাই এ পর্যন্ত? একটি মাত্র নিয়োগও এই বিশ্ববিদ্যালয়ে হয়নি। অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে আওয়ামী লীগের সময়ে বা আওয়ামী লীগ ঘনিষ্ঠ ছাত্রলীগের অনেকেই ছিলেন। এটিতে আসলে আমি ব্যক্তিগত জায়গা থেকে খুব সমস্যা দেখি না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে তাদের অনেকেরই ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে বিভিন্ন সময়ে। এছাড়াও সবচেয়ে বড় যেটি প্রশ্ন, দায়িত্বের কর্মদক্ষতার চেয়ে আন্তরিকতার এবং আস্থার একটি প্রশ্ন থেকে যায়। জি, অনেক মানুষ অনেকেই দক্ষ আছেন, সাবেক সরকারের আমলা আছেন, কিন্তু যে কারণে তাদের দায়িত্ব দেওয়া হয় না সেটি হচ্ছে আস্থার সংকট। আমি মনে করি যে শিক্ষার্থীরা এখন যথেষ্ট আস্থার সংকটে রয়েছেন এবং সম্প্রতি জুলাইয়ে যেই অভিযুক্ত জুলাইয়ে শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের যে বিচারের জন্য যেই টিম কাজ করছিল, যেই তদন্ত কমিটি কাজ করছিল, সেখানে সাক্ষ্য দেয়া শিক্ষার্থীদের একটি তালিকা ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে গিয়েছে বলে আমরা শুনেছি। তো এই ধরনের কাজ যদি হয়ে থাকে, এই ধরনের ঘটনা যদি ঘটে, তাহলে তো আস্থার সংকট তৈরি হওয়া খুবই স্বাভাবিক ব্যাপার। জি, ধন্যবাদ মেহেদী মামুন। আমরা একই প্রশ্ন একটু জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর আপনাকেও করতে চাই। বাবর ভাই, আমি দীর্ঘদিন যাবত আপনাকে চিনি, তো সেই জায়গা থেকে আপনি দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, জেল খেটেছেন, জেলে আপনাকে অমানসিক নির্যাতন করা হয়েছে। কিন্তু এই যে পরিবর্তিত যে পরিস্থিতি, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা কিন্তু এখনো কি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ছাত্রদের উপরে নির্যাতনকারীদের বিচার করতে পেরেছে কিনা, কিংবা বিচারের ব্যাপারে কিংবা সংস্কারের ব্যাপারে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কতটুকু আন্তরিক এই মুহূর্তে? বাউল ভাই, এটি নিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়ে একটি দীর্ঘ আলাপ চলতেছিল 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে, তাদের একটি দাবি ছিল যে অবশ্যই জাকসু নির্বাচনের পূর্বে মামুন আছে এখানে, মামুনরা ওই মিটিং এ ছিল একদিন, একটা পরিবেশ পরিষদের মিটিং এ আমরা দীর্ঘ 9-10 ঘন্টার একটি মিটিং করেছিলাম, সকাল পর্যন্ত একটি মিটিং করেছিলাম। ওই মিটিং এ যে বিষয়টি নিয়ে ছাত্র সংগঠনগুলো ঐক্যমত হয়েছিল সেটি ছিল হচ্ছে যে নির্বাচন করতে হবে, নির্বাচনের সাথে সাথে সংস্কার বলতে ফেসিবাদের দোসর যে ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা যারা 14 থেকে 17 জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং সেই হামলায় যে সমস্ত শিক্ষক মদত দিয়েছে সেই সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের বিচার কার্যক্রমটি সম্পূর্ণ করার জন্য কিন্তু শিক্ষার্থীদের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি অঙ্গীকার করেছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ইতিমধ্যে আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে কিছু অ্যাকশন নিয়েছে, কিন্তু যেই সমস্ত শিক্ষক ফেসিবাদের দোষর হিসেবে বিভিন্ন সময়ে ছাত্রদের নির্যাতনের সাথে জড়িত ছিল বা তাদের মদতদাতা ছিল, সেই সমস্ত শিক্ষকদের একজনেরও এখনো কোনো ধরনের প্রাতিষ্ঠানিক বা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তাদের বিষয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমরা জাতীয়তাবাদী ছাত্র দল স্মারকলিপি থেকে দেয়া শুরু করে ইনফরমালি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেকবার চাপ দেওয়ার চেষ্টা করেছি যে অবশ্যই যেন তারা এই ছাত্রলীগ এবং ফেসিবাদের দোষর শিক্ষক কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের বিচার প্রক্রিয়াটি যাতে সম্পন্ন করে। কিন্তু আমরা দেখেছি ছাত্রলীগের বিচারটি কিছুটা অগ্রগতি হলেও বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা যারা ফেসিবাদের দোষর ছিল এবং শিক্ষার্থীদের উপর হামলার মদতদাতা ছিল, তাদের কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এখানে একটি শিক্ষকদের যে রাজনীতি, আমরা মনে করি শিক্ষক রাজনীতির একটি প্রভাব রয়েছে যে যেন তাদের শিক্ষকদের বিচারটি না হয়। এখানে বিভিন্ন মতের শিক্ষকরা আছে যারা হচ্ছে অনেক সময় আমরা দেখেছি ইতিপূর্বে আপনারা দেখবেন কিছুদিন আগে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিচারের জন্য যে একটি
টিম গঠন করা হয়েছিল, সেই স্ট্রাকচারাল টিম গঠন কমিটি করা হয়েছিল, সেই স্ট্রাকচারাল কমিটি থেকে একজন শিক্ষক, যিনি কিনা বর্তমানে আপনার সমাজ কলা অনুষদের ডিন, উনি হচ্ছে সেই টিম থেকে সে পদত্যাগ করেছেন। তার মানে হচ্ছে তারা যে বিচার প্রক্রিয়াটি, শিক্ষকদের বিচারের যে প্রক্রিয়াটি, সেই প্রক্রিয়াটিকে যাতে এগিয়ে না যায় সেই বিষয়ে কিন্তু ষড়যন্ত্র রয়েছে। আমরা মনে করি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরো কঠোর হইতে হবে এবং তাদের যে শিক্ষকদের বিচারের জন্য যে স্ট্রাকচারাল কমিটি আছে সেটিকে আরো ক্ষমতাবান এবং আরো উচ্চতর কমিটি গঠন করা দরকার বলে আমরা মনে করি। ধন্যবাদ বাবর ভাই। দীর্ঘদিন পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে রাজনীতি করার সুযোগ পেয়েছে, এই বিষয়ে আপনার অভিমত কি? মানে শিবিরের সাথে কি কোনো প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন এবারের নির্বাচনে? শিবিরের সাথে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাচ্ছেন কিনা? না, আপনাকে বলি শুনেন, সর্বশেষ যে 3টি জাকসু নির্বাচন ছিল 1989 সালে, 1992 সালে এবং 1991 সালে, সেই সর্বশেষ 3টি জাকসুতে 1989 সালে আশরাফ আসগর পরিষদ, 1991 সালে মনির মাসুম পরিষদ এবং 1992 সালে লিটন মিঠু ভাইয়ের নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল ছিল, সে 3টি জাকসু নির্বাচনে নিরঙ্কুশভাবে আমরা জয়লাভ করি। আমরা মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে ছাত্রদলের একটি ঘাঁটি বলতে পারেন আপনি, এটি হচ্ছে 9 ডিভিশন বলে, অনেকে ছাত্রদলের 9 ডিভিশন বলে। এই 9 ডিভিশনে ছাত্রদের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে যে আপনার ছাত্রদলের যে গ্রহণযোগ্যতা রয়েছে, যে অ্যাকসেপ্টেন্স রয়েছে এবং তাদের শিক্ষার্থীদের সাথে থাকার যে ম্যান্ডেট রয়েছে, আমরা মনে করি যে অতীতীয় সাধারণ শিক্ষার্থীরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলের প্রতি সমর্থন জানিয়েছে এবং 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল যতগুলো শিক্ষার্থী মাধ্যম কাজ করেছে, আমরা দায়িত্বহীন ভাবে বলতে পারি এই শিক্ষার্থী বান্ধব কাজ অন্য কোনো সংগঠন সেভাবে করতে পারেনি। আমরা ওই দিক থেকে বিবেচনা করলে আমরা বলতে পারি শিক্ষার্থীদের অতীতের ন্যায় সামনে যে 11ই সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীরা তাদের যে সুচিন্তিত মতামত এবং ম্যান্ডেট, সেটি জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে প্রতি সমর্থন জানাবেন এবং অতীতের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবারও 33 বছর পর জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলকে মনোনীত করবে, এই আশা এবং প্রত্যাশা আমরা সবসময় করি। আর শিবিরের সাথে যে প্রতিদ্বন্দ্বিতা বলেন, শিবির কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি, আপনারা জানেন 1989 সালে ছাত্রদল নেতা হাবিবুর রহমান কবির ভাইকে নৃশংসভাবে হত্যার সাথে সংশ্লিষ্ট থাকার অভিযোগে তখনকার জাকসু, তখন যে একটিভ জাকসু সংসদটি ছিল, সেই জাকসু সংসদের বিপি ছিলেন হচ্ছেন এনামুল শামীম, আর সেক্রেটারি ছিলেন হচ্ছে ছাত্র বামপন্থী একটা সংগঠনের নেতা, ওনার নামটা আমার মনে নাই। ওনার সাথে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি, উনি আমাকে যে কথাটি বলেছিলেন যে শিবিরকে কিন্তু শুধু যে সাধারণ শিক্ষার্থীরা বয়কট করেছিল বা নিষিদ্ধ করেছিল বিষয়টা এরকম না, তখনকার ক্রিয়াশীল 22টি ছাত্র সংগঠন, মামুনদের সাংবাদিক সংগঠন, সাংবাদিক সমিতি এবং কি আপনার তখনকার জাকসু সহ সাধারণ শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে শিবিরকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ করেছিল। যেহেতু 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রত্যেকটি ক্যাম্পাসে শিবির গুপ্ত অবস্থা থেকে নতুন ভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছে, সেই জায়গা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির আবারও রাজনীতিতে ফিরে এসেছে। আমরা মনে করি শিবিরের সাথে আমাদের কখনোই প্রতিদ্বন্দ্বিতা ছিল না, শিবির থেকে আমরা যুজন এগিয়ে আছি। আমরা বিশ্বাস করি শিবিরের সাথে আমাদের কোনো কম্পিটিশন হবে না, আমরা এগিয়ে আছি অনেক দূর থেকে। ধন্যবাদ বাবর ভাই। আরেকটি প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদের ক্ষেত্রে আমরা দেখেছি ছাত্রী, বিশেষ করে ছাত্রী হলগুলোতে অধিকাংশ পদেই ন্যূনতম একজন করেও প্রার্থী পাওয়া যাচ্ছে না। মানে বাংলাদেশের বৃহৎ একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের আপনি গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন, আপনার সংগঠনেও কি এই ধরনের মানুষ পাওয়া যাচ্ছে না, নাকি বিশ্ববিদ্যালয়ে এই সকল পদে শিক্ষার্থীরা কেন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে না? মানে এর পেছনে কি কারণ থাকতে পারে? আমরা জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু গত 17 বছর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো ধরনের রাজনীতি করতে পারিনি, আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারিনি, আমরা কিন্তু বিশ্ববিদ্যালয়ে প্রবেশও করতে পারিনি। এমনও হয়েছে আমরা যখন ক্লাস পরীক্ষা দিতে যাইতাম তখনও কিন্তু আমাদেরকে হল থেকে নিয়ে এসে মারধর করা হইতো। আপনি হয়তো জানেন, আমাকে যখন মারধর করা হয়, আমার তখন ক্লাস টিউটোরিয়াল, মাস্টার্সের ক্লাস টিউটোরিয়াল চলতেছিল, তখন তার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, তার পরীক্ষা ছিল, তার একটা কোর্স ছিল, সেই কোর্সের পরীক্ষা দিয়ে আমি মাত্র হলের মধ্যে পরীক্ষাটা শেষ করার সাথে সাথেই আমাকে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি থেকে বের করে নিয়ে, ডিপার্টমেন্টের গ্যালারি থেকে নিয়ে মারধর করা হয়েছে। একই মানে বিভিন্ন ধরনের
নির্যাতন এবং নিপীড়নের মাধ্যমে কিন্তু আমাদেরকে ওই সময়গুলো আমাদেরকে অতিক্রম করা হয়েছিল। ওই দিক থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের একটা ইন্টারেকশন কম ছিল, কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমরা যখন 5ই আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি, আমরা আমাদের পজিটিভ রাজনীতির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা গিয়েছি, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পেজ আছে, বিভিন্ন গ্রুপ আছে, যে গ্রুপগুলোতে নারী শিক্ষার্থীদের এবং যারা যে সমস্ত নারী শিক্ষার্থী রাজনৈতিক সচেতন এবং যারা রাজনীতি নিয়ে কথা বলেন বা রাজনীতির নিয়ে কাজ করেন, সেই সমস্ত শিক্ষার্থীদের এমনকি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত এমন অনেক নারী শিক্ষার্থীকে নিয়ে আমরা দেখেছি বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের নামে বেনামে যে সমস্ত পেজ রয়েছে, যেমন গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, নারীদেরকে সাইবার বুলিং এর চেষ্টা করা হচ্ছে, এমনকি তাদের চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে। সেই সমস্ত দিক থেকে আমরা বলতে গেলে আমরা মনে করি যে এই সমস্ত পারিপার্শ্বিক কাজগুলোর কারণেই হয়তো নারী শিক্ষার্থীরা কিছুটা তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে তাদেরকে দূরে রাখার পক্ষে বা রাজনীতিতে আসার জন্য ওইভাবে উৎসাহ পায় না বলে আমরা মনে করি। ধন্যবাদ জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা একটু যেতে চাই জনাব মেহেদী মামুন আপনার কাছে। জনাব মেহেদী মামুন, জাকসুতে 273টি মনোনয়ন পত্রের মধ্যে নারী প্রার্থী মাত্র 57 জন, এর মধ্যে 43টি সংরক্ষিত নারীদের জন্য সংরক্ষিত আসনের বিপরীতে মাত্র 6টি মনোনয়ন আসলে পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে আসলে ছাত্র সংসদ নির্বাচনে নারীদের অংশগ্রহণের রেশিও এত কম কেন? মানে এটা আপনি কি দেখছেন, পেছনের কারণ কি হতে পারে? ধন্যবাদ শিউলি ভাই। তার আগে আমি একটু সময় চেয়ে নিচ্ছি, যেহেতু এর আগে বাবর ভাই কিছু বিষয়ের অবতারণা করেছেন। প্রথমত আমি বলতে চাই যে রাজনৈতিক যে ব্যাপারগুলি এখানে এসেছে সেগুলিতে সে ব্যাপারে আমি আসলে কোনো জবাব দিতে চাই না বা কোনো মন্তব্য করতে চাই না। একই সাথে আরেকটি ব্যাপার বলতে চাই যে বাবর ভাই যেটি বললেন যে সে সময় সাংবাদিক সমিতির একটা স্ট্যান্ড ছিল। আসলে সাংবাদিক সমিতি একটি প্রতিষ্ঠান, এর নেতৃত্ব প্রতি বছরই চেঞ্জ হয়। সে সময় নেতৃত্ব বা যারা ছিলেন তারা হয়তো সে ধরনের একটি ডিসিশনে গেছেন, কিন্তু বর্তমানে আমরা সাংবাদিক সমিতির যে বর্তমান নেতৃত্ব যারা আছেন, সদস্য যারা আছেন, তাদের যে স্ট্যান্ড সেটি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার অধিকার, আমরা কোনো সংগঠনের রাজনীতি করার অধিকার হ্যাঁ বা না বলতে পারি না। আমরা যেটি পারি সেটি হচ্ছে যারা ক্যাম্পাসে রাজনীতি করেন সেটা শিক্ষার্থীরা আসলে ঠিক করবেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক করবেন, এবং রাজনৈতিক সংগঠনগুলোর ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলাই নিজেদের মধ্যে ঠিক করবেন তারা আসলে কে কিভাবে রাজনীতি করবেন। দ্বিতীয়ত যে বিষয়টি এসেছে, পুরো বিষয়টি নিয়ে আসলে আমি কোনো মন্তব্য করতে চাই না, যেমন মন্তব্য করতে চাই না আগের যে রাজনৈতিক বিষয়গুলো ছিল সেগুলোতেও। সেখানে আমাদের অবস্থান খুবই পরিষ্কার। এখন আমি আসি আপনার প্রশ্নে, অর্থাৎ আপনি যেটি বলেছেন নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ। এবং আমি কিন্তু প্রথম থেকে একটা কথা বলেছি যে অতি রাজনৈতিকতা আমাদের অনেক বেশি, জাকসু বা ছাত্র সংসদকে আমরা অতি রাজনৈতিক বানিয়ে ফেলেছি। আমি অনেক মেয়েদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তাদের ফ্যামিলি থেকে এক ধরনের নিষেধাজ্ঞা আছে যে জাকসু রাজনৈতিক ব্যাপার, এখানে গেলে আমরা এবং বাংলাদেশের ক্ষেত্রে রাজনীতির যে কালচার সৃষ্টি করেছি সেটি হচ্ছে কেমন, যে নির্বাচন যদি হয়, নির্বাচন মানে হচ্ছে কাদা ছড়াছড়ি, নির্বাচন মানে হচ্ছে প্রতিপক্ষের লোককে আহত করা, নিহত করা। নির্বাচন মানে হচ্ছে কিভাবে ভোট রিগিং করা যায়, কিভাবে, মানে জয়টাই এখানে মুখ্য, জীবন অথবা মানুষের অংশগ্রহণ আসলে এখানে মুখ্য হয়ে থাকে না। সেই জায়গা থেকে অনেক শিক্ষার্থী পরিবার থেকে এক ধরনের বাধা রয়েছে। আরেকটি বাধা রয়েছে, যে বাধাটি হচ্ছে যে শিক্ষার্থীদের এখানে অনেক নারী শিক্ষার্থীকে বিভিন্নভাবে বুলিং করা হয়, সাইবার বুলিং যেটাকে বলে। অর্থাৎ কেউ যদি বোরকা পরেন তাহলে সে ছাত্রী সংস্থা হোক বা না হোক তাকে ছাত্রী সংস্থা বানিয়ে দেয়া, আবার কেউ যদি একটু নিজের মন মতো পোশাক পরেন অথবা লিবারেল পোশাক পরেন অথবা হচ্ছে একটু ওয়েস্টার্ন পরেন, তাহলে পরে তাকে শাহবাগী বা বাম ট্যাগ দিয়ে এক ধরনের ট্যাগিং দেয়া। তারপর আরো কিছু বিষয় তো আছে যেগুলো আসলে বলার মতো না, অশোভন। এই জায়গাগুলিতে নারী শিক্ষার্থীরা অনেক বেশি ভয় পান, তারা আসলে এটাকে এড়িয়ে চলতে চেষ্টা করেন। আরেকটি কারণ রয়েছে যে আমি আগেই বলেছি যে নির্বাচন কমিশনের যে সমন্বয়হীনতা হলের সঙ্গে, বিশেষ করে হল সংসদে এই ঘটনাটি ঘটেছে যে ঠিকভাবে আসলে শিক্ষার্থীরা মেসেজটি পেয়েছেন কিনা, এই নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়ার মধ্যেই শিক্ষার্থীরা আসলে অনেক শিক্ষার্থী তারা বিষয়টি জানেন না। নির্দেশনাগুলি, মনোনয়নপত্র সংগ্রহের সময় বৃদ্ধি করার বিষয়টি,
একাধিক পদে মনোনয়ন সংগ্রহ করা যে যাবে সেই ধরনের বিষয়, অর্থাৎ তথ্যগুলো সুনির্দিষ্টভাবে তাদের কাছে পৌঁছে না। এবং আমি যদি আরেকটি কারণ দেখি যে সংরক্ষিত যে বিষয়টি বলেছেন, তো এটি আসলে যেহেতু বিশ্ববিদ্যালয়ে সমান সংখ্যক নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী ভর্তি করা হয়, তাদের জন্য কিছু পদ রাখা হয়েছে, যে আপাত দৃষ্টিতে একটু কার মনে হলো আসলে অনেক ক্ষেত্রে নির্বাচন করে অনেকেই আসতে পারেন না। সেক্ষেত্রে এটি একটু সম্ভাবনা তৈরি করে যে আমরা মিনিমাম যে পার্টিসিপেশনটুকু সেটি ইনশিওর হচ্ছে। কিন্তু আবার এটিও ঠিক, এই সংরক্ষিত পদগুলো থাকার জন্য নারী শিক্ষার্থীরা যেগুলি সাধারণ বা কমন পদ আছে সেগুলিতে কিন্তু নির্বাচন করছে না। তো আরেকটি সবশেষে যদি বলতে চাই যে আমরা সামগ্রিকভাবে আসলে রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে পারিনি, এবং রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলি তারা যেটি প্রচার করে থাকেন যে ডাকসু হচ্ছে রাজনৈতিক, এবং কারো কারো এটি আছে, প্রবণতা রয়েছে যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলগুলোতে জিতে আসার মতো, সেটাও আসলে অনেকটা ক্ষতি করেছে। এটি যে আসলে পলিটিক্যাল লিডার এবং সোশ্যাল লিডার বা কমিউনিটি লিডারদের একটা অংশগ্রহণ হইতে পারে, সাধারণ শিক্ষার্থীরাও যে নেতৃত্বে আসতে পারেন, সেটি অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায়। এবং রাজনৈতিক নেতৃত্ব এখানে একটি বাধা সৃষ্টি করে এভাবে যে একজন ক্যান্ডিডেট যখন ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করার চেষ্টা করেন, কন্টেস্ট করার চেষ্টা করেন, তিনি আসলে রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে পেরে উঠতে পারেন না। এর একটি মূল কারণ হচ্ছে রাজনৈতিক সংগঠনগুলি তারা অর্গানাইজ স্ট্রাকচারে থাকে, তারা কিছু বাস্তবায়ন করতে চাইলে সেটি সংগঠিতভাবে বাস্তবায়ন করে। কিন্তু মামুন ভাই, আমি একটু আপনাকে আসলে একটু থামাতে চাই। আর্থিক পৃষ্ঠপোষকতারও একটি ব্যাপার রয়েছে। আপনি দেখবেন যে মামুন, আমরা কিন্তু ছাত্র সংগঠনগুলোকে দায় দিলে হবে না। আপনারা জানেন মামুন, আমরা কিন্তু 5 তারিখের পরবর্তী সময় আমাদের জানুয়ারির 8 তারিখে আমাদের কমিটি হয়েছে, আমরা কিন্তু অনেকগুলো নারী বান্ধব কাজ করেছি। আমরা একটি ভ্যাকসিনেশনের, আমাদের যে ভ্যাকসিনেশন প্রোগ্রামটি ছিল 10,000 স্টুডেন্টের জন্য, সেটিতে আমরা 5,000 5,500 শিক্ষার্থীকে ইনভলভ করেছি। সেখানে ম্যাক্সিমামের 50% উপরে হচ্ছে মেয়ে নারীদের অংশগ্রহণ ছিল। তারপরে আমরা একটি নারীদের জন্য কিন্তু নাফিসা টুর্নামেন্ট করেছি, ব্যাডমিন্টন টুর্নামেন্ট করেছি, সেখানেও কিন্তু নারীদের অংশগ্রহণ ছিল। আমরা নারী শিক্ষার্থীদের জন্য সম্মিলিতভাবে একটি ইফতারের আয়োজন করেছি শুধু নারীদের জন্য। ভাই, আমি আসলে আপনার আমি কোনো বিশেষ ছাত্রদল কিন্তু সবসময় চেষ্টা করেছে যেন রাজনৈতিক কর্মকাণ্ডগুলোতে নারীদের উৎসাহিত করা যায়, নারীদের অংশগ্রহণ যাতে পারে। আমরা অতীতে কাজ করেছি, আমাদের কাজ এখনো আমরা চেষ্টা করছি যে নারীদের সম্পৃক্ততা বাড়ানোর জন্য। আমরা আসবো আপনার কাছে। মামুন ভাই, আমি জি জি বলেন। আমি যেটি বলছি যে আমি আসলে কোনো ছাত্র সংগঠনকে বিশেষভাবে উল্লেখ করে বলি নাই বা সুনির্দিষ্ট করে নাই, কিন্তু এটা আসলে আমাদের সম্মিলিত ব্যর্থতাই। যে আমি বললাম যেটা, যে আসলে আমরা সেই স্পেসটুকু আমরা চেষ্টা করেছি হয়তো, কিন্তু আবারও বললাম যে আমরা কার্যকরভাবে সেটি করতে পারিনি। আর দ্বিতীয় যেটি বললাম যে ডাকসুকে কেন্দ্র করে নির্বাচনী বৈতরণী পার হতে যে আর্থিক পৃষ্ঠপোষকতা দরকার হয়, এটি খুবই বাস্তবিক। আমরা হয়তো যেমন ডাকসুর যে নির্বাচনী বিধি, সেখানে বলা হয়েছে হল সংসদে এবং এই ক্ষেত্রে যথাক্রমে 4,000 এবং 7,000 টাকার বেশি ব্যয় করা যাবে না, কিন্তু বাস্তবে আমরা শুনতে পাচ্ছি যে বাইরে থেকে কারো টাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করছে, সেখানে লক্ষ লক্ষ টাকার একটি খেলা। তো সেখানে আসলে একজন সাধারণ শিক্ষার্থী, অনেকেই আছে টিউশন করে তারা চলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য তাদের ভালো কিছু করার চিন্তা আছে, কিন্তু তিনি আসলে কিভাবে এই নির্বাচনী বৈতরণী পার হবেন? তারা তো নির্বাচন যুদ্ধে নামার আগেই তারা পরাজিত হয়ে যান, তারা সেখান থেকে হেরে যান। এই আর্থিক পৃষ্ঠপোষকতা আসলে কোথা থেকে আসবে? কিন্তু মোহাম্মদ ভাই, আমরা কিন্তু একই সাথে জাকসু নির্বাচন যেমন হচ্ছে, তেমনি কিন্তু আরেকটি বিশ্ববিদ্যালয়ে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, ডাকসু নির্বাচনও কিন্তু হচ্ছে। এখানে বাবর ভাই যেগুলো বললেন, কিংবা আপনি যে সাইবার বুলিং এর কথাগুলো বললেন, ডাকসুতেও কিন্তু আমরা প্রতিনিয়ত এরকম শুনছি যে নারী শিক্ষার্থীদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, স্লট শেমিং করা হচ্ছে। এই একই ধরনের ক্রাইসিস গুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও রয়েছে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও কিন্তু সেই আর্থিক অনটনের, আর্থিক যে অসঙ্গতির কথা বলছেন, সেই জায়গাটাও রয়েছে। এখানেও কিন্তু ছাত্র সংগঠন রয়েছে, কিন্তু ছাত্র সংগঠন থাকা সত্ত্বেও কিন্তু আমরা স্বতন্ত্র প্রার্থীদের একটি জোয়ার আমরা কিন্তু ডাকসু নির্বাচনে দেখতে পেয়েছি। সেটি হলে হোক, সেটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে হোক, প্রতিটি জায়গায় কিন্তু আমরা একাধিক স্বতন্ত্র প্রার্থী, আপনি নিশ্চয়ই পেপার পত্রিকায় অবশ্যই গণমাধ্যমে দেখেছেন, আমরা কিন্তু এটা কিন্তু দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও কিন্তু এটা দেখছি। অনেক শিক্ষার্থী, আমরা জানি যে তার ওই আর্থিক সক্ষমতা তার নেই, কিন্তু সে কিন্তু নির্বাচনে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছে। এই দিকে আসলে কার্পণ্যতা আমরা দেখছি। আপনাকে প্রশ্ন করতে চাই
আপনার জি, জি, প্রেক্ষিতে। জি। তাহলে জি, যেই শিক্ষার্থীর আর্থিক সক্ষমতা নাই, তিনি তাহলে তার নির্বাচনী ব্যয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি জায়গায় নির্বাচনী ব্যয় আসলে, আমি সবাইকে সবার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে চাই না, বা সেটি আমার লক্ষ্যও নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে তারা কিভাবে এই নির্বাচনী ব্যয় বা বৈতরণী পার হচ্ছেন? আপনি দেখবেন আচ্ছা। বাংলাদেশে কর্পোরেট প্যাট্রোনাইজ কিছু রাজনীতি চলে। জি, রা- ঢাকার মানে দেশের কেন্দ্রীয় হওয়ার কারণে অনেকেই সেখানে বিভিন্নভাবে প্যাট্রন করে থাকেন। রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর ক্ষেত্রে তো আছেই, আবার অনেকের সক্ষমতা আসলে ব্যক্তিগতভাবে রয়েছেও। অনেকেই বিভিন্নভাবে ঢাকায় থাকার কারণে তাদের সেই সক্ষমতা তৈরি হয়। তো আচ্ছা। মোটা দাগে যদি বলতে যাই, যে মূল কারণটি আসলে হচ্ছে সেখানে এক ধরনের সচেতনতা সৃষ্টি হয়েছে। আপনি দেখবেন যে 2019 সালে সেখানে নির্বাচন হয়েছে। নির্বাচনের পর সেখানে শিক্ষার্থীরা দেখার সুযোগ পেয়েছেন। যেমন যদি উদাহরণ দেই, যে ডাকসু বিপিন নুরুল হক নূর, তিনি জাতীয় রাজনীতির একটি কেন্দ্রবিন্দুতে বিভিন্ন সময় অবস্থান করেছিলেন, বা তার একটি গুরুত্ব তৈরি হয়েছে। সেই গুরুত্বটি আসলে অন্যান্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করেছে। অনেক শিক্ষার্থী সে সময় নির্বাচনে ভোট দিতে পেরেছেন, হয়তো পরিবেশ না থাকার কারণে অংশগ্রহণ করতে পারেন নাই, অথবা অংশগ্রহণ করেছেন হেরে গেছেন। তাদের কিন্তু একটি আবহ তৈরি হয়েছে, উৎসাহ তৈরি হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গত 33 বছরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্ভবতই একটি দীর্ঘদিন একটা নির্বাচন অনুষ্ঠান না হলে সেখানে যেই ধরনের বন্ধ্যাত্ব তৈরি হয়, আপনি আগে বলেছেন যে বন্ধ্যাত্ব ছেড়ে প্রথম, যে এখন সেটি আসলে যে পরিস্থিতিতে রয়েছে, শিক্ষার্থীরা এটি দেখার চেষ্টা করছেন, সে একজন এটা সংক্রমিত হচ্ছে। এবং আমি মনে করি আগামীতে যদি একশো নির্বাচন হয়, তাহলে এখনকার চেয়ে প্রায় দ্বিগুণ অথবা তিনগুণ প্রার্থী হয়তো দেখা যাবে। কিন্তু সংকটের জায়গাটি হচ্ছে যে আমাদের এখানে সচেতনতাটি বিশ্ববিদ্যালয় বা হল সেটি সৃষ্টি করতে পারে নাই। কিছু ধারণাও ছিল। আপনাকে আরেকটি মূল কারণ বলি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েকবার হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু সারা বাংলাদেশে সবার আগেই নির্বাচন হওয়ার কথা ছিল। সেক্ষেত্রে যখন কয়েকবার পিছিয়ে গেছে, শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের উদাসীনতা কাজ করেছে, আস্থার সংকট কাজ করেছে। আমি শুরু থেকেই বলে এসেছি বিষয়টা, যে আস্থার সংকট কাজ করছে। একই সঙ্গে অনেক শিক্ষার্থী রয়েছেন যারা 1 বছর আগে, 6 মাস আগে ডাকসু নির্বাচনের জন্য অত্যন্ত মনোযোগী ছিলেন বা আগ্রহী ছিলেন, কিন্তু এখন তাদের ছাত্রত্ব নেই। ফলত অনেকগুলি বিষয় এখানে কাজ করেছে, যে নির্বাচনে হবে কি না, হবেই ঠিক হবে কিনা একটা আস্থার সংকট, তারপর নির্বাচন পেছাবে কিনা। অনেকের আছে একাডেমিক ব্যস্ততা। আপনি জানেন এই সময়টাতে আমাদের এখানে অনেকের একাডেমিক ব্যস্ততা খুব চরমে পৌঁছে গেছে। অনেকের চূড়ান্ত পরীক্ষার যে সময়সূচি ঘোষণা হয়েছে, অনেকের পরীক্ষা চলমান। তো একটা ব্যক্তি একই সঙ্গে তার চূড়ান্ত পরীক্ষা চলমান রেখে ডাকসুর মতো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করা আসলে অনেকের জন্য কঠিন হয়ে যায়। আমাদের আসলে এই সব বিষয়গুলিকে আমলে নিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহকে আমি সম্মান জানাই, তবে আমাদের প্রশ্ন করাও বাদ রাখা যাবে না। জি, ধন্যবাদ জনাব মেহেদী মামুন। আহ, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ছোট্ট করে জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আপনার কাছে কিছু প্রশ্ন নিতে চাই। বাবর ভাই, আপনি কি জাকসুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, কিংবা না, আপনার কি না, না, ছাত্রত্ব আমার আছে? আমার 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 স্নাতকোত্তর পরীক্ষা বাকি ছিল, যেটির জন্য আমি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপাচার্য বরাবর একটি অ্যাপ্লিকেশন করেছি যে আমাকে আমার ছাত্রত্ব ফিরিয়ে দেওয়ার বিষয়ে। তো অ্যাপ্লিকেশনের প্রেক্ষিতে আমি একটি রিট করেছিলাম হাইকোর্টে। সে রিটের রায় হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সময় বেঁধে দেওয়া হয়েছিল যে 4 সপ্তাহের মধ্যে যাতে আমার দুইটা অ্যাপ্লিকেশন ডিসপোজ করার জন্য, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সেটিকে কার্যকর করে নাই। আমার ব্যক্তিগতভাবেও খুব বেশি ইচ্ছা নাই যে জাকসু নির্বাচনে অংশগ্রহণ করার। আর জাকসু নির্বাচনে ছাত্রদল কি কোনো প্যানেলের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিয়েছে? হ্যাঁ, আমরা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল হচ্ছে, আমরা ইতিমধ্যে আমাদের একই পদে 4-5 জন 6 জনও আছে, যে 7-8 জন করে আমাদের প্রার্থী আছে। আমরা ইতিমধ্যে আমাদের একটি শর্টলিস্ট করেছি এবং আমরা যে প্যানেলের কাজ, হল সংসদ এবং জাকসু নির্বাচনের জন্য প্যানেলের কাজটি প্রায় চূড়ান্ত করে ফেলেছি। আমরা কেন্দ্রীয় সংসদের সাথে আলাপ করে আমরা সেটি ঘোষণা করব, যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঘোষণা করব। আর আপনার টকশোর মাধ্যমে আমাদের একটি প্রত্যাশার জায়গা বলতে চাই, অতীতে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জাতীয় ছাত্রত্ব দলের প্রতি আস্থা রেখেছে এবং তাদের ম্যান্ডেট প্রদান করেছে, সামনে যে 11ই সেপ্টেম্বর যে দীর্ঘ 33 বছর পর শিক্ষার্থীদের যে প্রাণের আকাঙ্ক্ষা, প্রাণের চাওয়া যে জাকসু নির্বাচন, সেই জাকসু নির্বাচনেও বাংলাদেশ জাতীয় ছাত্রদল মনোনীত প্যানেলকে ভোট দিবেন এবং জয়যুক্ত করবেন, এবং অতীতের ন্যায় সামনের দিনগুলোতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল যাতে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করতে পারবেন সেই সুযোগটি দিবেন বলে আমরা বিশ্বাস করি।
ধন্যবাদ জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানটি শেষ করতে চাই। আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি জনাব মেহেদী মাহমুদ আপনার প্রতি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জনাব জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল, আপনার প্রতি। আপনার অত্যন্ত মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আমাদের দর্শকদের প্রতি, যারা দীর্ঘ আমাদের এই আলোচনাটি উপভোগ করলেন। শুধু দর্শক, টক স্টেশন লাইভ দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।